সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক পর্যায়ের গল্প অশরীরী। আজ প্রথম পর্ব পাঠ করব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবে আমি গল্পটিকে দুভাগে ভাগ করেছি। আজ প্রথম পর্ব পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার। পুরাতন উইধরা ডায়েরিখানা সাবধানে খুলিয়া বড়দা বলিল, অদ্ভুত জিনিস, কিন্তু আগে থাকতে কিছু বলবো না। আমাদের আবদুল্লাহ কুজরাকে জানো তো? সাহেবদের কুঠি থেকে পুরনো বই সের দরে কিনে বিক্রি করতে আসে। তারই কাছ থেকে এটা কিনেছি। ঝাঁকাই করে এক গাদা বই নিয়ে এসেছিল। বইগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখি একটা বাংলায় লেখা ডায়েরি। নগদ 2 পয়সা খরচ করে তৎক্ষণাৎ কিনে ফেললুম। অমূল্য দৈবক্রমে আজ ক্লাবে আসে নাই, তাই বাগবিতণ্ডায় বেশি সময় নষ্ট হইল না। বড়দা বলিল, পড়ে শোনো, বেশি নয়, শেষের কয়েকটা পাতা খালি পড়ে শোনাবো। আজ যা আছে তা না শুনলেও কোনো ক্ষতি নেই। এ ডায়েরির লেখককে তা ডায়েরি পড়ে জানা যায় না, তবে তিনি যে কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট ছিলেন তাতে সন্দেহ নেই। ল্যাম্পটা উস্কাইয়া দিয়া বড়দা পড়িতে আরম্ভ করিল। 7ই ফেব্রুয়ারি আজ মুঙ্গেরে আসিয়া পৌঁছিলাম। স্টেশন হইতে পীর পাহাড় প্রায় মাইল 3 দূরে, শহরের বাইরে। মুঙ্গের শহরের যতটুকু দেখিলাম কেবল ধুলা আর পুরাতন সেকেলে বাড়ি। যা হোক, আমাকে শহরের মধ্যে থাকিতে হইবে না, ইহাই রক্ষা। স্টেশন হইতে আসিতে পথে কেল্লার ভিতর দিয়া আসিলাম। কেল্লাটা মন্দ নয়, পুরাতন মীর কাসিমের আমলের কেল্লা, গড়খাই দিয়ে ঘেরা। প্রাকারের ইট পাথর অনেক স্থানে খসিয়া গিয়াছে। বড় বড় গাছ উচ্চ প্রাচীরের ওপর জন্মিয়া শুকনো গড়খাইয়ের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। একদিন এই গড়ের প্রাচীরে সতর্ক শান্তি পাহারা দিত। প্রহরে প্রহরে দুর্গদ্বারে নাকাড়া বাজিত। সন্ধ্যার সময় লোহার তোরণদ্বার ঝনৎ করিয়া বন্ধ হইয়া যাইত। কল্পনা করিতে মন্দ লাগে না। পীর পাহাড়ের বাড়িখানি চমৎকার। এমন বাড়ি যাহার সে চিরদিন এখানে থাকে না কেন, এই আশ্চর্য। যা হোক, পাহাড়ের ওপর নির্জন প্রকাণ্ড বাড়িখানিতে একাকী 1 মাস থাকিতে পারিব জানিয়া ভারী আনন্দ হইতেছে। বন্ধু কলকাতায় থাকুন, আমি এই অবসরে তাহার বাড়িটি ভোগ করিয়া লই। কলকাতা হাইকোর্টে প্রায় 1.5 মাস ধরিয়া প্রকাণ্ড দায়রা মোকদ্দমা চালাইবার পর সত্য সত্যই বিশ্রাম করিতে হইলে এমন শান্তিপূর্ণ স্থান আর নাই। আমার শরীর যে ভাঙিয়া পড়িয়াছে, তাহার কারণ শুধু অত্যাধিক পরিশ্রম নয়, মানুষের সহিত অবিরাম সংঘর্ষ। যে লোক মিথ্যা কথা বলিবে বলিয়া দৃঢ় সংকল্প করিয়া আসিয়াছে, তাহার পেট হইতে সত্য কথা টানিয়া বাহির করা এবং যে হাকিম বুঝিবে না তাহাকে বুঝাইবার চেষ্টা, কিরূপ বুক ভাঙা ব্যাপার, তাহা যিনি এ পেশায় ঢুকিয়াছেন তিনিই জানেন। মানুষ দেখিলে এখন ভয় হয়। কেহ কথা কহিবার উপক্রম করিলেই পালাইতে ইচ্ছা করে। তাই একেবারে নিঃসঙ্গভাবে চলিয়া আসিয়াছি। বামুন চাকর পর্যন্ত সঙ্গে লই নাই।
ইকমিক কুকার সঙ্গে আছে, তাহাতেই নিজে রাঁধিয়া খাইব। কি সুন্দর স্থান! পাহাড়ের ঠিক মাথার ওপর বাড়িটি, চারিদিকে সমতল ভূমি হইতে প্রায় 300-400 ফুট উচ্চে। ছাদের ওপর দাঁড়াইলে দেখা যায় একদিকে দিগন্তরেখা পর্যন্ত বিস্তৃত গঙ্গার চর, তাহার ওপর এখন সরিষা জন্মিয়াছে। সবুজ জমির ওপর হলুদ বর্ণ ফুলের স্ফুলিঙ্গ, চাহিয়া চাহিয়া চক্ষু স্নিগ্ধ হইয়া যায়। অন্যদিকে যতদূর দৃষ্টি যায় অগণ্য অসংখ্য তাল গাছের মাথা জাগিয়া আছে। আরও কত প্রকারের ঝোপ ঝাড় জঙ্গল, তাহার ভিতর দিয়া গেরিমাটি ঢাকা পথটি বহু নিম্নে গোলাপি ফিতার মতো পড়িয়া আছে। এ যেন কোন স্বর্গলোকে আসিয়া পৌঁছিয়াছি। বাড়িতে একটা মালি ছাড়া আর কেহ নাই। সেই বাড়ির তত্ত্বাবধান করে এবং 2-4টে মৃতপ্রায় গোলাপ গাছে জল দেয়। জল পাহাড়ের ওপর পাওয়া যায় না। পাহাড়ের পাদমূলে রাস্তার ধারে একটু কুয়া আছে, সেখান হইতে আনিতে হয়। মালিটার সহিত কথা হইয়াছে আমার। সে আমার জন্য 2 ঘড়া জল রোজ আনিয়া দিবে। তাহাতেই আমার স্নান ও পান 2 কাজই চলিয়া যাইবে। মালিটাকে বলিয়া দিয়াছি, পারতপক্ষে যেন আমার সম্মুখে না আসে। আমি একলা থাকিতে চাই। 8ই ফেব্রুয়ারি। কাল রাত্রে এত ঘুমাইয়াছি যে জীবনে বোধহয় এমন ঘুমাই নাই। রাত্রি 9টার সময় শুইতে গিয়াছিলাম। যখন ঘুম ভাঙিল তখন বেলা 7টা। ভোরের রৌদ্র খোলা জানালা দিয়া বিছানায় আসিয়া পড়িয়াছে। গোছ গাছ করিয়া সংসার পাতিয়া ফেলিয়াছি। সঙ্গে কিছু চাল ডাল আলু ইত্যাদি আনিয়াছিলাম, তাহাতে আরও 3-4 দিন চলিবে। ফুরাইয়া গেলে মালিকে দিয়া শহরের বাজার হইতে আনাইয়া লইব। ট্রাঙ্কগুলো খুলিয়া দেখিলাম প্রয়োজনীয় দ্রব্য সবই আছে। দাড়ি কামাইবার সরঞ্জাম, সাবান, তেল, আয়না, চিরুনি, কিছুই ভুল হয় নাই। 1 বান্ডিল ধূপের কাঠিও রহিয়াছে। দেখিলাম ভালোই হইল। এখনো অবশ্য একটু শীত আছে, কিন্তু গরম পড়িলে মশার উপদ্রব বাড়িতে পারে। চাকরটার বুদ্ধি আছে দেখিতেছি। কতগুলো বই ও কাগজ পেন্সিল ট্রাঙ্কের মধ্যে পুড়িয়া দিয়াছে। যদিও এই 1 মাসের মধ্যে বই স্পর্শ করিব না প্রতিজ্ঞা করিয়াছি, তবু হাতের কাছে 2-1খানা থাকা ভালো। বইগুলো কিন্তু একেবারে বাজে। পরলোক, ভূতদর্শন, উন্মাদ ও প্রতিভা, এসব বই আমি পড়ি না। চাকরটা বোধহয় ভাবিয়াছে আইন ছাড়া অন্য যে কোনো বই পড়িলেই আমি ভালো থাকিব। সে একটু একটু লেখাপড়া জানে। সাধে কি বলে, স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। এখানেও একটা ছোটোখাটো লাইব্রেরি আছে দেখিতেছি। একটা ক্ষুদ্র আলমারিতে গোটা কয়েক পুরাতন উপন্যাস, অধিকাংশই সম্মুখের ও পশ্চাতের পাতা ছেঁড়া। যা হোক, পড়িবার যদি ইচ্ছা হয় বইয়ের অভাব হইবে না। দুপুরবেলাটা ভারী আনন্দে কাটিল। শূন্য বাড়িময় একাকী ঘুরিয়া বেড়াইলাম। পাহাড়ের উপর এই বৃহৎ বাড়ি কে তৈয়ার করিয়াছিল, ইহার কোনো ইতিহাস আছে কি? কলকাতায় ফিরিয়া বন্ধুকে জিজ্ঞাসা করিব। বাড়ি যেই তৈয়ার করুক, তাহার রুচির প্রশংসা করিতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটি প্রতিষ্ঠিত, তাহা দেখিতে একটা উল্টানো বাটির মতো। কবি হইলে আরও রসালো উপমা দিতে পারত। হয়তো সাদৃশ্যটাও আরও বেশি হইত, কিন্তু আমার পক্ষে উল্টানো বাটি যথেষ্ট। সাদা বাড়িখানা তাহার মাথা তুলিয়া আছে।
বাড়িখানা যেমন বৃহৎ তেমনি মজবুত। মোটা মোটা দেওয়ালের মাঝখানে বিশাল একটা ঘর, নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সর্বদা গমগম করিতেছে। বাড়ির সম্মুখে খানিকটা সমতল স্থান আছে, তাহাতে গোলাপ বাগান। গোলাপ বাগানের শেষে ফটক, ফটকের বাইরের নিচে যাইবার ঢালু পাথর ভাঙা পথ বাঁকিয়া বাড়ির কোল দিয়া নামিয়া গিয়াছে। ফটকের সম্মুখে কিছু দূরে একটা প্রকাণ্ড কূপ, গভীর হইয়া কোথায় চলিয়া গিয়াছে তাহার তল পর্যন্ত দৃষ্টি যায় না। কূপের চারিপাশে আগাছা জন্মিয়াছে। একটা শিমুল গাছ তাহার সম্মুখে বিরাট গর্তটার উপর ঝুঁকিয়া পড়িয়াছে। কূপের ভিতর একখণ্ড পাথর ফেলিয়া দেখিলাম, অনেকক্ষণ পর একটা ফাঁপা আওয়াজ আসিল। কূপটা নিশ্চয়ই শুকনো। সন্ধ্যার সময় কূপের সামনে গিয়া দাঁড়াইলাম। নিচে বেশ অন্ধকার হইয়া গিয়াছে। দূরে দূরে দু একটা প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতে আরম্ভ করিয়াছে, কিন্তু উপরে এখনও বেশ আলো আছে। পশ্চিম দিকটা গৈরিক ধুলায় ভরিয়া গিয়াছে, দেখিতে ভারী চমৎকার। এই বাড়িতে আমার 2 দিন কাটিল। হঠাৎ কাঁধের ওপর একটা স্পর্শ অনুভব করিয়া দেখি এক ঝলক রক্ত সেখানে পড়িয়াছে, কিন্তু তখনই বুঝিতে পারিলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটায় 2-4টে ফুল ধরিয়াছে, ইতিপূর্বে লক্ষ্য করি নাই। ফুলটি হাতে লইয়া ফিরিয়া আসিলাম। মনে হইল এই স্থানের অধিষ্ঠাত্রী দেবতা ফুল দিয়া আমাকে স্বাগত সম্ভাষণ করিলেন। 9 ফেব্রুয়ারি। আজ শরীরটা ভালো ঠেকিতেছে না। বোধহয় একটু জ্বর ভাব হইয়াছে। মাথার মধ্যে কেমন একটা উত্তাপ অনুভব করিতেছি। মোকদ্দমা লইয়া যে অতিরিক্ত মানসিক পরিশ্রম করিয়াছি তাহার কুফল এখনও শরীরে লাগিয়া আছে। অকারণে স্নায়ুমণ্ডল উত্তেজিত হইয়া ওঠে। আজ উপবাস করিয়াছি, আশা করি কাল শরীর বেশ ঝরঝরে হইয়া যাইবে। 10 ফেব্রুয়ারি। প্রাচীন গ্রীসে সংস্কার ছিল প্রত্যেক গাছ, লতা, নদী, পাহাড়ের একটি করিয়া অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞানশাসিত যুগে কথাটা হাস্যকর হইলেও উপদেবতা অধিষ্ঠিত গাছপালার কথা কল্পনা করিতে মন্দ লাগে না। সাঁওতালদের মধ্যেও এরূপ সংস্কার আছে শুনিয়াছি। যাহারা বনে জঙ্গলে বাস করে তাহাদের মধ্যে এই প্রকার বিশ্বাস হয়তো স্বাভাবিক। মানুষ যেখানেই থাকুক দেবতা সৃষ্টি না করিয়া থাকিতে পারে না। আমরা সভ্য হইয়া ইট পাথরের মন্দিরের মধ্যে দেবতার প্রতিষ্ঠা করিয়াছি। যাহারা মনের মানুষ তাহারা গাছপালা, নদী নালাকেই দেবতার আরোপ করিয়া সন্তুষ্ট থাকে। আত্মবিশ্বাসের যেখানে অভাব সেইখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত, প্রেত, উপদেবতা, এমনকি দেবতা পর্যন্ত বিশ্বাস করিতে পারে না। ওসব বিশ্বাস করিতে হইলে রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকা চাই। কিন্তু সে যাহাই হোক, উপদেবতার কথা কল্পনা করিতে বেশ লাগে। আমার ওই শিমুল গাছটায় যদি একটা দেবতা থাকিত তাহাকে দেখিতে কেমন হইত? কিংবা অতদূর যাইবার প্রয়োজন কি? এই পাহাড়টাও তো একটা দেবতা থাকা উচিত। তিনি বা কিরূপ দেখিতে শুনিতে? তিনি যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন তবে কেমন হয়? 11 ফেব্রুয়ারি। দিনের বেলাটা পাহাড়ের ওপরেই এধার ওধার ঘুরিয়া এবং রান্নাবান্নার কাজে বেশ একরকম কাটিয়া যায়। কিন্তু সন্ধ্যার পর হইতে
শয়নের পূর্ব পর্যন্ত এই ৩-৪ ঘন্টা সময় যেন কিছুতেই কাটিতে চায় না। এখন কৃষ্ণপক্ষ যাইতেছে। সূর্যাস্তের পরই চারদিক ঘুটঘুটে অন্ধকার হইয়া যায়। তখন পৃথিবী পৃষ্ঠ সমস্ত দৃশ্য লেপিয়া মুছিয়া একাকার হইয়া যায়। কেবল আকাশের তারাগুলা যেন অত্যন্ত নিকটে আসিয়া চক্ষু মেলিয়া চাহিয়া থাকে। আমি ইকমিক কুকারে রান্না চড়াইয়া দিয়া লণ্ঠন জ্বালিয়া ঘরের মধ্যে নীরবে বসিয়া থাকি। লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা সম্পূর্ণ আলোকিত হয় না, আনাচে কানাচে অন্ধকার থাকিয়া যায়। প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12ই ফেব্রুয়ারি। মনটা অকারণে বড় অস্থির হইয়াছে। সন্ধ্যার পর হইতে কেবলই মনে হইতেছে যেন কাহার অদৃশ্য চক্ষু আমাকে অনুসরণ করিতেছে। বার ঘাড় ফিরাইয়া পেছনে দেখিতেছি, অথচ বাড়িতে আমি ছাড়া আর কেহ নাই। স্নায়বিক উত্তেজনা, তাহাতে সন্দেহ নাই, কিন্তু বড় অস্থির বোধ হইতেছে। নার্ভের কোনো ওষুধ সঙ্গে থাকিলে ভালো হইত। 13ই ফেব্রুয়ারি। কাল রাত্রে এক অদ্ভুত ব্যাপার ঘটিয়াছে। আমার স্নায়ুগুলো এখনো ধাতস্থ হয় নাই, কিংবা না, ওসব আমি বিশ্বাস করি না। ঘুমাইয়া পড়িয়াছিলাম। অনেক রাত্রে ঘুম ভাঙিয়া গেল। কে যেন আমার সর্বাঙ্গে অতি লঘু স্পর্শে হাত বুলাইয়া দিতেছে। কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ, তা বলিতে পারি না। মুখের উপর হইতে আঙুল চালাইয়া পায়ের পাতা পর্যন্ত লইয়া যাইতেছে, আবার ফিরিয়া আসিতেছে। ঘর অন্ধকার ছিল। এই শারীরিক সুখস্পর্শের মোহে কিছুক্ষণ আচ্ছন্ন থাকিয়া ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিলাম। মনে হইল কে যেন নিঃশব্দে শয্যার পাশ হইতে সরিয়া গেল। এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটিয়া গিয়াছিল। ভাবিলাম, চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলাইয়া দিবে কেন? তাছাড়া ঘরের দরজা বন্ধ করিয়া শুইয়াছি। আমি উচ্চকণ্ঠে ডাকিলাম, কে? কোনো সাড়া নেই। গা ছমছম করিতে লাগিল। বালিশের পাশে দেশলাই ছিল। আলো জ্বালিলাম, ঘরে কেহ নাই। দরজা পূর্ববৎ বন্ধ। ভাবিলাম, ঘুমাইয়া নিশ্চয়ই স্বপ্ন দেখিয়াছি। এমন অনেক সময় হয়। ঘুম ভাঙিয়াছে মনে হইলেও ঘুম সত্যই ভাঙে না। নিদ্রা ও জাগরণের সন্ধিস্থলে মনটা অর্ধচেতন অবস্থায় থাকে। দ্বার খুলিয়া বাহিরে আসিলাম। খোলা বারান্দায় আসিয়া দেখিলাম এক আকাশ নক্ষত্র জ্বলজ্বল করিতেছে। ঘরের বদ্ধ বায়ু হইতে বাহিরে আসিয়া বেশ আরাম বোধ হইল। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারিদিকে যেন নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতেছে। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করিবার পর একটু গা শীত করিতে লাগিল। আবার ঘরে ফিরিয়া আসিয়া দরজা বন্ধ করিয়া শুইলাম। আলোটা নিবাইলাম না, কমাইয়া দিয়া মাথা শিয়রে রাখিয়া দিলাম। এটা কি সত্যই স্বপ্ন? রাত্রে আর ভালো ঘুম হইল না। 14ই ফেব্রুয়ারি। কাল আর কোনো স্বপ্ন দেখি নাই। আদো আশা আদো আশঙ্কা লইয়া শুইতে গিয়াছিলাম। হয়তো আজ আবার স্বপ্ন দেখিব, কিন্তু কিছুই দেখি নাই। আজ শরীর বেশ ভালো বোধ হইতেছে। চাল ডাল কেরোসিন তৈল ইত্যাদি ফুরাইয়া গিয়াছিল। মালিকে দিয়া বাজার হইতে আনাইয়া লইয়াছি।
মালিটা যাতে গোয়ালা হইলেও বেশ বুদ্ধিমান লোক। সেই যে তাহাকে আমার সম্মুখে আসিতে মানা করিয়া দিয়াছিলাম, তারপর হইতে নিতান্ত প্রয়োজন না হইলে আমার কাছে আসে না। কখন জল দিয়া যায় আমি জানিতেও পারি না। আমিও আসিয়া অবধি পাহাড় হইতে নিচে নামি নাই। সুতরাং মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এ কয়দিন হয় নাই বলিলেই চলে। নিচে রাস্তা দিয়া মানুষ চলাচল করিতেছে দেখিয়াছি, কিন্তু এতদূর হইতে তাহাদের মুখ দেখিতে পাই নাই। আজ বাড়িতে চিঠি দিয়াছি, লিখিয়াছি বেশ ভালো আছি, কিন্তু তাহাদের চিঠিপত্র দিতে বারণ করিয়া দিয়াছি। আমার এই বিজনবাসের মাধুর্য চিঠিপত্রের দ্বারাও খণ্ডিত হয় ইহা আমার ইচ্ছা নয়। বাহিরের পৃথিবীতে কোথায় কি ঘটিতেছে না ঘটিতেছে তাহার খোঁজ রাখিতে চাই না। 15ই ফেব্রুয়ারি। আজ আবার মনটা অস্থির হইয়াছে। কি যেন হইয়াছে, অথচ ঠিক বুঝিতে পারিতেছি না। শরীর তো বেশ ভালোই আছে, তবে এমন হইতেছে কেন? কাল ভাবিতেছি একবার শহরটা দেখিয়া আসিব। শুনিয়াছি নবাবী আমলের অনেক দ্রষ্টব্য স্থান আছে। কাছেই কোথায় নাকি সীতাকুণ্ড নামে গরম জলের একটা প্রস্রবণ আছে। বন্ধু বলিয়া দিয়াছিল সেটা দেখা চাই, অতএব সেটাও দেখিতে হইবে।